নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। আজকের গল্প রাস্কিন বন্ডের লেখা সামথিং অফ দ্য ওয়াটার অবলম্বনে জলাতঙ্ক। রাস্কিন বন্ড, তার জন্ম 19শে মে 1934 সালে হিমাচল প্রদেশের কাসৌলি শহরে। রাস্কিন বন্ডকে আমরা মূলত ছোটবেলায় পেয়েছি স্কুল লাইফে। ওনার লেখা অসাধারণ কিছু ছোট গল্পের মধ্যে কিশোর সাহিত্যে রাস্কিন বন্ড এক এবং অদ্বিতীয়। 17 বছর বয়সে তিনি লেখে তার প্রথম নোবেল দ্য রুম অফ দ্য রুফ। সাহিত্য চর্চার জন্য 1993 সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার। 1999 সালে তিনি ভূষিত হন পদ্মশ্রী খেতাবে। 1978 সালে ওনার লেখা ফ্লাইট অফ পিজন অবলম্বনে সাম বেনিগাল তৈরি করেন তার বিখ্যাত সিনেমা জুনুন। 2011-এ ভিশাল ভারদ্বাজের বানানো 7 খুন মাফ সিনেমাটা রাস্কিন বন্ডের গল্প সুজানা সেভেন হাজব্যান্ড থেকে। আজকের গল্পটা আমরা নিয়েছি রাস্কিন বন্ডেরই লেখা হুসপাস ইন দ্য ডার্ক, এ বুক অফ স্পুকস এই বইটি থেকে। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, রাস্কিন বন্ডের লেখা জলাতঙ্ক। রাজপুরে প্রায় 15 বছর আগে ভাদ্র মাসের এক দুপুরবেলায় আমি আবিষ্কার করি পুকুরটা। সেই কাঠফাটা রোদে শাল গাছের ছায়ায় পুকুরটা যেন হাতছানি দিয়ে ডাকছিল আমাকে। জামা জুতো খুলে দিলাম লাফ। ওরে বাবা রে, জলটা যে এতটা ঠান্ডা হবে সেটা একদমই আশা করিনি। এই যে একেবারে, ও বাবা, কনকনে, ও একেবারে বরফ গলা জল মনে হচ্ছে। সাঁতরে অন্য পাড়ে গিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পাড়ে উঠে বসলাম। ভাবলাম রোদ পড়ে না তো, তাই হয়তো এই অবস্থা। কিন্তু যতই কনকনে হোক, ওই গরমে জলে নামার ইচ্ছেও তো প্রবল। অতএব আবার লাফ। এবার সাঁতরে গেলাম একেবারে পুকুরের মাঝখানে। আর সেইখানেই প্রথমবার জিনিসটা অনুভব করলাম। আমার পায়ের মাঝখান দিয়ে কি যেন একটা চলে গেল, নরম হড়হড়ে টাইপের কিছু একটা। কিছুই দেখতে কিংবা শুনতে পাচ্ছি না, কিন্তু জিনিসটা আমার সঙ্গে সঙ্গেই চলেছে। যতই সাঁতার কেটে এগাতে চাই, সেটাও কিন্তু সঙ্গেই থাকে। কি রে বাবা জিনিসটা, শ্যাওলা বা পাগ বলে তো মনে হচ্ছে না। তারপর হঠাৎ অনুভব করলাম সেই জিনিসটা আমার পায়ে জড়িয়ে যাচ্ছে। কে যেন আমার পাটাকে চাটলো। চরম আতঙ্কের সাথে আমি পাগলের মতন পা ছুড়লাম। শরীরের সমস্ত জোর দিয়ে আঙুরের তারা খাওয়া মাছের মতন সাঁতরে কোনো মতে পাড়ে পৌঁছে লাফ দিয়ে উঠে জলের দিকে তাকালাম। একটা উঁচু ঢিপির উপর দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু কই, ওই তো কটা পাতা ছাড়া জলের মধ্যে তো কিছু নেই। জল তো শান্ত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। জলের তলায় যদি কোনো প্রাণী থাকে, তাহলে জলে কিছু তো দেখা যাবে। কোনো আলোড়নের চিহ্ন মাত্র নেই। কিন্তু জলের নিচে কিছু একটা আছে, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। পাকের মধ্যে একটা মৃতদেহ আটকে আছে নাকি? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই মনে হলো এই প্রশ্নের উত্তর বোধ হয় না জানলেও চলবে। তাড়াতাড়ি জামা কাপড় পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঘটনার কয়েকদিন পরেই আমি দিল্লি চলে গেলাম একটা বিজ্ঞাপনের এজেন্সিতে চাকরি নিয়ে। গরমকালে কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন লিখতাম। যা খেলে তেষ্টা তো মেটেই না,
বরং আরো তেষ্টা পায়। পুকুরটার কথা একেবারে ভুলেই গেলাম। পুরনো স্মৃতি আবার মাথাচাড়া দিয়ে উঠল। প্রায় 1 দশক পর যখন আমি আবার রাজপুরে ফিরলাম, শালবনের মধ্যে সেই পুকুরটা কি এখনো আছে? দুধারে শালগাড়ির দুধারে শালগাছের ফাঁকে অপ্রশস্ত রাস্তা। সেই রাস্তা দিয়ে একা একা আবার আমি হেঁটে চললাম। সাঁতার কাটার খুব যে ইচ্ছে ছিল তা কিন্তু নয়, শুধু একটাই কৌতূহল। পৌঁছে দেখি পুকুর রয়েছে বটে, কিন্তু খালি করা হচ্ছে। চারপাশটা অনেক পাল্টে গেছে। বন জঙ্গল একদম সব সাফ। তার জায়গায় প্রচুর নতুন বাড়ি। বেশ কয়েকজন মজুর পাইপ আর বালতি করে পুকুর থেকে জল বার করছে এবং তাদের তদারক করছেন সাফারি স্যুট পরা একজন ভদ্রলোক। আমাকে দেখে প্রশ্ন করলেন, আপনি কি এখানে থাকেন? না, থাকি না, কিন্তু থাকতাম। তা অনেক দিন আগে। পুকুর খালি করাচ্ছেন দেখছি, তা কি ব্যাপার? আর বলবেন না, ওই যে ওইদিকে নতুন স্কুল বিল্ডিংটা দেখেছেন তো? স্কুলটা আমার। এই পুকুরের সাঁতার কাটতে গিয়ে গত মাসে আমার 2টো স্টুডেন্ট মারা গেছে। আহ, বাচ্চা কিন্তু নয়, সিনিয়র স্টুডেন্ট। তারা কিন্তু জানে যে পুকুরে নামা একদমই বারণ। যাই হোক, নিয়ম শুনলে তো সবাই তা একটু ভাঙতে ইচ্ছা করে। তো আমার কি উপায় আছে বলুন? ভদ্রলোক বললেন তার নাম নাকি কাপুর। নিচের বাংলোতে আমাকে নিয়ে গেলেন। তার বারান্দায় বসে শরবত খেতে খেতে জিজ্ঞাসা করলাম, তা ওই ছেলে দুটো কি বন্ধু ছিল? একসাথে পুকুরে নেমেছিল? হ্যাঁ, কিন্তু ওদের যে কি হয়েছিল তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। নিশ্চয়ই ওদেরকে কেউ নৃশংসভাবে আক্রমণ বা অত্যাচার করেছিল, না হলে বডি ওরকম হয় না। যা অবস্থা, পা টুইস্টেড, মুখ একেবারে বিকৃত। বাট সারপ্রাইজিংলি পোস্টমর্টম রিপোর্ট বলছে অন্য কথা। ডেট হয়েছে ভয়ের কারণে। মানে পুকুরটা তাহলে কি একেবারে খালি করে দেবেন? ওই চারপাশে কাটা তার টাইপের কিছু দিয়ে দিলেই তো হয়ে যেত। আসলে কি বলুন তো, বহুকাল আগে, ওই ধরুন প্রাগৈতিহাসিক যুগে, হিমালয়ের এই অঞ্চলটা একটু সমুদ্র ছিল, জানেন তো? সেই সমুদ্রের এখন বাকি আছে এই কটা পুকুর মাত্র। না না, পুকুরটা ভরাট করছি স্কুলের একটা বড় অডিটোরিয়াম বানানোর জন্য। পুকুরটা তো পরে একটা কোথাও কেটে দিলেই হবে। দুজনেই তাকালাম পুকুরটার দিকে। জল প্রায় সবই বার করা হয়ে গেছে, হাঁটু জল মাত্র বাকি। আর তার মধ্যে দাঁড়িয়ে একজন মজুর, বাকিরা বোধ করি খেতে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ঘটনাটা ঘটল। জলের মধ্যে থেকে উঠে এলো একটা বিশাল প্রাণী। দেখে মনে হচ্ছিল যেন একটা অধিকায় শামুক। মানুষের সমান উঁচু প্রাণীটির মাথা কিন্তু শামুকের মতো, শরীরটা আবার অনেকটা মানুষের মতো। আর সেই কাদামাখা শরীর থেকে বেরিয়ে আসে যে হাতগুলো, যেন সেইগুলো অতিকায় অক্টোপাসের সাকিউবাস। হাজার হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষ ছিল এই সাকিউপাস। নিমিষের মধ্যে সাকিউপাস মজুরটিকে আষ্টে পাষ্টে পেঁচিয়ে ফেলল এবং তার শত চেষ্টা সত্ত্বেও তাকে টেনে নিয়ে গেল জলের তলায়। আমি আর কাপুর ছুটতে ছুটতে গেলাম পুকুর পাড়ে। পুকুরের জল খানিকটা শান্ত, খানিক একটু বুদবুদ দেখা যাচ্ছে, কিন্তু সেই জলের মধ্যে থেকে হাওয়ার মধ্যে নিক্ষিপ্ত হলো সেই ভদ্রলোকের শরীর, এসে পড়ল আমাদের পাশে।
তার শরীর থেকে যেন সমস্ত রক্ত চুষে নেওয়া হয়েছে। দুমড়ানো মুচড়ানো হাত পা, ঠিক নাকি ওই ছেলে দুটির মতো। সেই দিনের ঘটনার পর থেকে পুকুর খালি করার কাজ বন্ধ করে দেওয়া হয়। বলা হয় পুকুরে কাজ করতে গিয়ে পা পিছলে পাথরের উপরে পড়ে গিয়ে মজুরটির নাকি মৃত্যু হয়েছিল। কপুর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সেই দিনের ঘটনা যেন আমি কাউকে না বলি। খবর রাষ্ট্র হলে তার স্কুল বন্ধ হয়ে যাবে। পুকুর ঘিরে ফেলা হলো উঁচু দেওয়াল দিয়ে। বর্ষাকালে বৃষ্টির জলে তা আবার ভরে উঠল। শালবনে ডেকে গেল পুকুরে যাবার রাস্তা। রাজপুরের শালবনে সেই পুকুর আজও আছে, কিন্তু কাপুরের এত চেষ্টা সত্ত্বেও ভেতরে ঢোকার একটা রাস্তা এখনো রয়েছে। আপনি চাইলে আমি আপনাকে বলে দিতে পারি রাস্তাটা, কিন্তু সাঁতারটা বোধ করি না কাটাই ভালো।